দর্শক, সবার প্রতি শুভকামনা জানিয়ে শুরু করছি এনটিভি নিমন্ত্রণে। আপনাদের সঙ্গে আছি আমি নুহাত সাওম। দর্শক, এনটিভি নিমন্ত্রণে অনুষ্ঠানটি শুক্রবার ছাড়া সপ্তাহের 6 দিন সকাল 9:30 এনটিভির পর্দায় দেখতে পাবেন। আমাদের আয়োজনে আজ থাকছে সংস্কৃতি, স্মরণ, এনটিভি অনুষ্ঠান সূচি ও আলাপন। প্রথমেই সংস্কৃতি। ধানমন্ডি লালমাটিয়ার কলাকেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে শিশির ভট্টাচার্যের প্রদর্শনী রেখাচিত্র। প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 8টা এই সময়ের প্রদর্শনী চলবে 27 সেপ্টেম্বর পর্যন্ত। আলোকচিত্রী নাসির আলী মামুনের তোলা শিল্পী এস.এম. সুলতানের ছবি নিয়ে ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে অনুষ্ঠিত হচ্ছে আলোকচিত্র প্রদর্শনী শতবর্ষে সুলতান। প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 8টা এই সময়ের প্রদর্শনী চলবে 27 সেপ্টেম্বর পর্যন্ত। এবার স্মরণ। আজ 11 সেপ্টেম্বর গল্পকার ও ঔপন্যাসিক শহীদুল জহিরের জন্মদিন। শহীদুল জহির 1953 সালের 11 সেপ্টেম্বর পুরান ঢাকার নারিন্দায় 36 ভূতের গলিতে জন্মগ্রহণ করেন। তাঁর জন্ম নাম ছিল মোহাম্মদ শহীদুল হক। বাংলা সাহিত্যে জাদু বাস্তবতার অন্যতম প্রবর্তক এবং 20 শতাব্দীর প্রভাবশালী লেখক হিসেবে তিনি বিবেচিত। বাংলা কথার সাহিত্যে তাঁর লেখা শহীদুল জহিরীয় ধারা বা প্রবণতা হিসেবে এক শৈলী সৃষ্টি করে। তাঁর সাহিত্যকর্মে দেশ, রাজনীতি এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রভাব বিশেষভাবে পরিলক্ষিত হয়। তাঁর উল্লেখযোগ্য গল্প সংকলনের মধ্যে রয়েছে পারাপার, ডুমুর খেকো মানুষ, আগারগাঁও কলোনিতে নয়নতারা ফুল কেন নেই, কাঠুরে ও দ্বারকা, কাঁটা, চতুর্থ মাত্রা, কোথায় পাবো তারে এবং উপন্যাস জীবন ও রাজনৈতিক বাস্তবতা, সে রাতে পূর্ণিমা ছিল, মুখের দিকে দেখি উল্লেখযোগ্য। আজ জন্মদিনে কথা সাহিত্যিক শহীদুল জহিরকে স্মরণ করছি গভীর শ্রদ্ধায়। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। রাত 11:30 সরাসরি সম্প্রচার হবে মোহাম্মদ নুরুজ্জামানের প্রযোজনায় সঙ্গীতানুষ্ঠান মিউজিক নাইট। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার আলাপন। আজ 11 সেপ্টেম্বর গল্পকার ও ঔপন্যাসিক শহীদুল জহিরের জন্মদিন। প্রিয় দর্শক, তাঁকে নিয়ে কথা বলতে আজ আমাদের সঙ্গে আছেন শিক্ষক ও গবেষক মাহবুব টিপু। শুভ সকাল, কেমন আছেন ভাইয়া? জি, ভালো আছি। ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে এনটিভি কর্তৃপক্ষকে। যেমনটি বলছিলাম যে বাংলা সাহিত্যের গল্পকার এবং ঔপন্যাসিক শহীদুল জহির, যার নামটি এখনো জলজল করছে, যেহেতু উনি খুব অল্প সময় বেঁচে ছিলেন, মাত্র 54 বছর বয়স, উনি মারা গেছেন। আজকে তার জন্মদিন এবং শহীদুল জহিরকে আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করছি আজকের এই আয়োজনের মধ্য দিয়ে। 11 সেপ্টেম্বর একটি বিশেষ দিন আমাদের জন্য, তাই না? এরকম একটি নক্ষত্রকে আমরা পেয়েছিলাম আজকে পৃথিবীর বুকে এবং বাংলা সাহিত্যকে যিনি এরকম একটি জায়গায় পৌঁছে দিয়েছেন। আপনি একজন তার গুণমুগ্ধ ভক্ত, একজন পাঠক। তো আজকে এই সময় দাঁড়িয়েও যে আমরা আসলে শহীদুল জহিরকে নিয়ে আলোচনা করছি, তাকে নিয়ে কথা বলছি, তার মানে তো উনি এখনও আসলে একই রকমভাবেই প্রাসঙ্গিক, বরং প্রাসঙ্গিকতা বেড়েছে বই কি কমেনি। এই প্রাসঙ্গিকতার পেছনে আসলে কারণটি কি? শহীদুল জহির মারা গিয়েছেন 2008 সালে 23শে মার্চ, এবং একটা বলা যায় যে উনার খামখেয়ালির জন্যই তার মৃত্যুটা হয়েছে, আকস্মিক মৃত্যু যেটা বলা হয়। উনি তখন সাচিবিক দায়িত্ব পালন করছিলেন, ভারপ্রাপ্ত সচিব ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে। তো আমরা যারা তার একটু খোঁজখবর রাখতাম, পাঠক ছিলাম, হঠাৎ করে দেখলাম যে উনি মারা গিয়েছেন। তো আমরা স্বজন হারানোর একটা কষ্ট আমরা বোধ করেছিলাম যে ইনি এত অসাধারণ লেখা লিখেছেন, হঠাৎ করেই 54 বছর বয়সে মারা গেলেন। তো তারপর দেখেন কেটে গিয়েছে 17 বছর। 17 বছর কম সময় না। তো হয়তো মানুষ ভুলেও যায় এই সময়ের মধ্যে, তাকে মনে রেখেছে। তো কেন প্রাসঙ্গিক? তো দেখা গেল যে উনি মারা যাওয়ার পরে উনি দিন দিন হচ্ছে যে আরো বেঁচে উঠছেন। মানে হচ্ছে যে তার কথা মানুষের কাছে ছড়াচ্ছে, মানুষ তাকে নিয়ে আগ্রহী হচ্ছে,
লেখক সমালোচকরা তাকে নিয়ে অনেক লেখা লিখছেন, তাকে আবিষ্কার করবার একটা চেষ্টা, প্রবণতা, মানে নতুন করে যেন ধরা দিচ্ছেন, তিনি ধরা দিচ্ছেন। কারণ হচ্ছে যে তিনি এই অল্প সময়ে যে লেখা হয়তো লিখেছেন সেটা অল্প, কিন্তু সেটা এত রত্ন ভাণ্ডারের মতো, মানে তার খোঁজ যে পেয়েছে তার হচ্ছে যে সেখান থেকে মুক্তি পাওয়াটা খুব কঠিন আসলে। যতটুকু তার সম্পর্কে জানি যে উনি মাত্র 4টি উপন্যাস লিখেছেন, তার মধ্যে 3টি তার সময় প্রকাশিত ছিল। তার মৃত্যুর পরে দেখা গেল যে 89 সালে একটা পত্রিকায় তার লেখা উপন্যাস আবু ইব্রাহিমের মৃত্যু, তিনি ওটাকে বই করার যোগ্যই মনে করেননি। কিন্তু দেখা গেল যে প্রথমা থেকে সেটি বই আকারে প্রকাশ করলো তার মৃত্যুর কিছুদিন পরে 2009, এবং ওই প্রথমার বিবেচনায় সেই বইটি সে বছর সেরা বইয়ের পুরস্কারটি পেল, আবু ইব্রাহিমের মৃত্যু। তো আমরা যদি শহীদুল জহিরকে একটু দেখতে চাই একটু পেছন থেকে, সেটা হচ্ছে যে তার মানে জন্ম মৃত্যু বা তার বেড়ে ওঠাটা, এটা যদি একটু দেখি যে তার জীবনের মধ্যেও দারুণ রকমের কিছু ব্যাপার ছিল। তার লেখার মধ্যে যেমন দারুণ অনেক ব্যাপার থাকে, সেরকম যেমন তার একটি উপন্যাস আছে মুখের দিকে দেখি, সেখানে একটা কিশোর বয়সী ছেলে, মানে ঢাকার কিশোর বয়সী, এটার সময়কাল 60-এর দশক বা 70-এর দশক, তখন ওই কাঠের গোলা, মানে ওই সমিলে কাঠের যে গোলা বের হয় উচ্ছিষ্ট হিসাবে, ওটা আবার কিনতে পাওয়া যেত, ওটা জ্বালানি হিসেবে ব্যবহার করত। তো একটি ছোট ছেলে 8-10 বছর বয়স, তো সেই গোলাটা আনতে যায় এবং তারপরে গিয়ে সেখানে সে ঘুমিয়ে পড়ে। তারপরে কি হয় যে ওই কাঠের গোলাটা আসলে একটা ট্রাকে করে চিটাগাং চলে যায়, কারণ চিটাগাংয়ের এক লোক এই ট্রাকে করে ইউরিয়া সার পাচার করেন বার্মাতে। তো এই কাঠের গোলাতে করে ওই ছেলেটা মামুন চিটাগাং চলে যাচ্ছে, আবার একই মামুন সে কাঠের গোলা নিয়ে তার বাড়িতে মানে চলে আসতেছে, এবং উপন্যাসে আস্তে আস্তে এই ক্যারেক্টারটা বড় হয়। একটা চরিত্র দুই জায়গাতে সে অবস্থান করে, দুই জায়গাতে সে বড় হয়, বেড়ে ওঠে, ঘটনা ঘটতে থাকে। তো শহীদুল জহিরও আবার কিছুটা এরকম একটা দুইটা ব্যাপার ছিল তার মানে চরিত্রের মধ্যে, তার জীবনের মধ্যে। তিনি জন্মেছিলেন ঢাকার পুরন ঢাকার নারিন্দাতে, সেখানে তিনি বড় হয়েছেন। তার বাবা আমলা ছিলেন, তিনি বিভিন্ন জায়গায় চাকরির সুবাদে তাকেও যেতে হয়েছে। তিনি সিলভারডেল স্কুলে তিনি পড়েছেন সেই অল্প কিছুদিন, তারপর ফুলবাড়িয়াতে পড়েছেন ময়মনসিংহ, তারপর সাতকানিয়া থেকে তিনি পরীক্ষা দিয়েছেন, তারপর ঢাকা কলেজে ভর্তি হয়েছেন, ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্র ছিলেন, তারপর রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র ছিলেন। তারপর বাইরেও 2টা ডিগ্রি নিয়েছেন, ইংল্যান্ডে এবং হচ্ছে আমেরিকাতে। এই পর্যন্ত কিন্তু খুবই স্বাভাবিক, মানে তার 8-10টা মানুষ যেভাবে বড় হয়। কিন্তু তারপরে আমরা দেখি উনি চাকরিতে জয়েন করতেছেন, উনি 81 ব্যাচের বিসিএস কর্মকর্তা ছিলেন, অ্যাডমিন ক্যাডারের, প্রশাসন ক্যাডারের, এবং খুব দারুণ একজন অফিসার হিসেবে তিনি নাম করেছিলেন। তো উনার নাম ছিল শহীদুল হক। কিন্তু উনি 74 সাল থেকেই লেখালেখি করতেন। ইনি যখন ছাত্র ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তো শহীদুল হক নামে উনি একটা বইও বের করেছিলেন, বইটার নাম ছিল পারাপার। 1985 সালে বইটা বের হয়। তো সেই বইয়ের গল্পগুলো ছিল একেবারেই পরিণত। আমি বলবো যে এই বইটা নিয়ে কথা কম বলা হয়, কিন্তু গল্পগুলো পরিণত ছিল। এবং দেখেন গল্পের চরিত্রগুলো ছিল কুলি, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, সুইপার, কাজের বুয়া, এরকম একদম সাধারণ মানুষ, একেবারে নিম্নবর্গ, যেটা প্রান্তিক মানুষ, তারা অভাবী, গরিব এবং ক্ষমতাহীন, এবং তাদের উপরে যারা ক্ষমতাবান বা বড়লোক শ্রেণী তাদের উপরে একরকম অত্যাচার বা একটা নিপীড়ন সবসময় করে। কিন্তু তাদেরকে তিনি চরিত্র করতেছেন এবং তাদেরকে এক ধরনের গ্লোরিফাই করতেছেন। কিভাবে গ্লোরিফাই করতেছেন? তাদেরকে হিরো বানাচ্ছেন না, কিন্তু এই ছোটখাটো গল্পের মধ্যে দিয়ে তিনি একটা প্রতিবাদ জারি রাখতেছেন। যেমন এক বড় লেখক বলেছিলেন, সাধারণ মানুষকেই উনি এমন ভাবে রাখছেন যে তারাই আসলে জীবনের নায়ক, এর একটা বিষয়। মানে
এইটা উনি বলতেছেন যে একটা গরিব বা এরকম সাধারণ মানুষ যখন প্রতিবাদী হয় তখন সে একটা অসাধারণ চরিত্র হয়ে ওঠে। তো সেখানে উনি এরকম একটা কিছু কিছু বিষয় ওই বইটার মধ্যে তিনি এনেছেন। আচ্ছা, আমি একটুখানি এখানে আপনাকে প্রশ্ন করতে চাই যে ওনার লেখনের যে ধরন, হ্যাঁ আমরা সবসময় যে একটা ট্যাগ ব্যবহার করি যে জাদু বাস্তবতা নিয়ে উনি বেশ লেখালেখি করেছেন, কিন্তু আসলে ওনার লেখার যে পরিধি সেটা তো আসলে অনেক বিস্তর ছিল, সেটা নিয়ে কিন্তু আমরা একটু কমই মনে হয় কথা বলি। সেই লেখনের ধরনটা নিয়ে যদি আপনি বলতেন যে একজন লেখক হিসেবে শহীদুল জহির অন্যান্য 8-10 জন লেখকের চাইতে কোন জায়গাতে আলাদা? আচ্ছা, এই যে আমি বলতেছিলাম যে পারাপারের কথা, তো তারপর উনি দেখলেন যে এই শহীদুল হক নামে উনি বইটা বের করেছিলেন, কিন্তু তিনি যা বলতে চান, যেভাবে বলতে চান তিনি সেভাবে যেন পারছিলেন না। তখন তিনি শহীদুল জহির থেকে আমরা বলি যে হকটাকে বিসর্জন দিয়েছিলেন, মানে নিজের হক, কারণ তখন আরো 2 জন শহীদুল হক নামে লিখতেন। এরপরে 1985 সালে উনি দ্বিতীয় যে বইটা তিনি বের করলেন, জীবন ও রাজনৈতিক বাস্তবতা। তো সেখানে তিনি শহীদুল জহির নামে লিখলেন এবং সেইখানে 40 পৃষ্ঠার একটা উপন্যাস, পুরোটা হচ্ছে মুক্তিযুদ্ধ নিয়ে লেখা, মানে গল্পের শুরু হয় হচ্ছে 1985 সাল থেকে। তো একেবারে একটা অনুচ্ছেদে লেখা, কোনো মাঝখানে কোনো প্যারা নেই, এবং তিনি বলেছিলেন যে আমি পাঠককে আসলে আরাম দিতে চাইনি, মানে এত মানে মুক্তিযুদ্ধের মধ্যে মানুষের জীবন যেরকম নিপীড়নের মধ্যে দিয়ে গেছে, তার প্রতি মুহূর্তে ভয়, আতঙ্ক, সর্বস্ব হারানোর যে বেদনা এবং বিভৎসতা, এই পুরো উপন্যাসের মধ্যে দারুণ রকমের আছে। যে সেখানে একটা ছেলে মানে হঠাৎ করে পায়ের স্যান্ডেলটা ছিঁড়ে যায়, মজিদ, আব্দুল মজিদ। তো এটা খুবই সাধারণ ঘটনা, কিন্তু তার উনি খেয়াল করেন যে মাইকে বাজতেছে যে আপনাদেরকে ধন্যবাদ, মানে এই ধন্যবাদটা দিচ্ছে 1985 সালে যারা এই স্বাধীনতার বিরোধী ছিল, তার বোনকে যারা নির্মমভাবে নির্যাতন করে, নিপীড়ন করে হত্যা করেছে, তারা রাজনৈতিকভাবে প্রতিষ্ঠা পাচ্ছে। তখন তার মনে হয় যে এই যে ধন্যবাদ দিচ্ছে, তার বাবা একজন রাজাকার ছিল এবং তার কাকের প্রতি ভালোবাসা ছিল। কাকের প্রতি? জি, আচ্ছা। এবং সে প্রতিদিন থালা হাতে এই কাকদের জন্য মাংস নিয়ে ছাদে যাইতেন। এটা তো একটা মানবিকতার একটা দিক, তাই না? না, এবং পরে দেখা গেল যে এই মাংসগুলো ছিল মানুষের মাংস, এবং এই মানুষের মাংস উনি কাক দিয়ে খাওয়াতেন, এবং এই প্রতিটা মাংসের টুকরা ধরে তিনি এক একটা গল্পে চলে যাচ্ছেন। আচ্ছা। যে এই কাকের মুখ থেকে হয়তো একটা মানুষের একটা টুকরা নিচে পড়লো, দেখা গেল যে একটা পায়ের টুকরা। এই যে যে বাস্তবতার কথা আমরা বলছিলাম, মানে এটা তো মানে বাস্তবতার হয়তো বাড়াবাড়ি, কিন্তু উনি গল্পটা বলছেন এইভাবে যে এই যে এক একটা মাংসের টুকরা আছে সেটা কিভাবে আসলো, বিভিন্ন জায়গায় এই টুকরাগুলো পড়ে থাকছে, এবং উনি বলতেছেন যে এই ঘটনা ঘটছে। তো মানে সৈয়দ জামিল আহমেদ কিছুদিন আগে এই নাটক, এই উপন্যাসটা নিয়ে একটা নাটক, মঞ্চ নাটক করেছেন। তাকে বলা হয়েছিল যে আপনি কেন এটাকেই বেছে নিলেন নাটক করার জন্য, এই 2018 সালে। তো তিনি বলেছিলেন যে আমার বিবেচনায় হচ্ছে এটা হচ্ছে যে মুক্তিযুদ্ধের উপরে সেরা কাজ। বাহ। তো তার প্রতিটা মানে দেখা যায় বেশিরভাগ উপন্যাস, চিন্তা ভাবনাগুলোই একেবারে আলাদা ছিল। আমি একটু জানতে চাইবো যে শহীদুল জহিরের যে ব্যক্তি সত্তা, মানে ব্যক্তি মানুষ হিসেবে উনি আসলে কেমন ছিলেন, যেহেতু আপনি তাকে নিয়ে গবেষণার একটা অভিপ্রায় করেছিলেন, সুতরাং সেই জায়গাটা সম্পর্কে যদি আমাদের। আচ্ছা, এই যে ঢাকার সব জীবনযাপন, পুরনো ঢাকা, এবং তিনি যেখান দিয়ে গিয়েছেন সব মানুষকে তিনি তুলে এনেছেন তার এই যে অল্প লেখার মধ্যে। তার প্রকাশিত গল্প হচ্ছে 23টির মতো, পরে আরো কিছু গল্প পাওয়া যায়। তো সবগুলোর মধ্যে দেখা যায় ঢাকা, বিশেষ করে মানে আমি যেটা বলি যে তার ঢাকা মানে হচ্ছে আদি ঢাকা, পুরনো ঢাকা, যেটা 60-এর দশকে একটা কমিউনিটি আকারে ছিল। আচ্ছা। যে সবাই সবাইকে চেনে, সবাই সবারকে খোঁজ রাখে, আবার সবাই সবার সাথে খুব রেষারেষি, মানে মারামারি ঝগড়া, কিন্তু আবার দিন শেষে তারা একসাথে আবার চা খাচ্ছে, পুরি খাচ্ছে, আবার পুরি খেতে খেতে বলতেছে যে ডাইল পুরির মধ্যে ডাইল নাইক্কা হুদা আলু,
হ্যাঁ, তা হালারা ডালপুরির মধ্যে ডাল দেয় না। তিনি খুব অন্তর্মুখী মানুষ ছিলেন এবং একই সাথে আবার বন্ধু বৎসল ছিলেন। তো আমি একটু আসি যে এই পুরনো ঢাকার মানুষ কিন্তু সাংঘাতিকভাবে তার গল্পের মধ্যে খুব সপ্রাণ থাকে, মানে তারা খুব লাউড থাকে, খাবার দাবার এবং সিনেমা দেখা সবকিছু খুব জাঁকজমক সাথে করে। তো এই যে চরিত্রগুলা, আবার দেখা গেল যে এই সিরাজগঞ্জের রায়গঞ্জ নিয়ে তার যে উপন্যাস, সেখানেও একটা গ্রাম, একটা জনপদ, সেখানে একটা চরিত্র কিভাবে নেতা হয়ে উঠছে, তার ছেলেপেলেরা বড় হচ্ছে, সম্পর্কে জড়াচ্ছে, মানে তার প্রতিটা মানে এক একটা গল্প হচ্ছে এক এক রকম আলাদা, ঠিক আছে। তো সেখানে মানে উনি কেন একটু অন্যরকম, যেমন তার একটা গল্প আছে আমাদের কুটির শিল্পের ইতিহাস। তো এটা একটা নিরীক্ষাধর্মী গল্প ছিল, মাটি পত্রিকায় 92 সালে প্রথম প্রকাশিত হয়। তো সেটাতে মানে তরমুজ একটা প্রসঙ্গ, তরমুজ একটা চরিত্র, এবং তরমুজের প্রসঙ্গ আসে হচ্ছে 160 বার। আচ্ছা, যে এই মানুষগুলো তরমুজ খায়, তরমুজ তাদের জীবনে একটা মানে উদ্দেশ্য এনে দেয়, সারাক্ষণ মাথার ভিতরে তরমুজ তরমুজ। তো এই তরমুজের প্রসঙ্গ ধরে ঘটনা ঘটতে থাকে, এবং সেখানে হচ্ছে যে কোনো দাড়ি নাই, কমা দিয়ে সেমিকোলন দিয়ে পুরো গল্পটা শেষ করেন। তো এই গল্পটা যখন ডুমুর খেকো মানুষ একটা গল্প বই আছে, সেই গল্পের মধ্যে যখন ছাপায়, তখন এই প্রুফ রিডার করেন কি যে শেষে হচ্ছে দাড়ি দিয়ে দিচ্ছেন। তো উনি আবার সেই দাড়ি কেটে কমা করেন, তো আবার হচ্ছে যে প্রুফ রিডার দাড়ি করেন এবং তাকে ঝাড়ি দিচ্ছেন যে আপনি কি বাংলা ব্যাকরণ মানবেন না, যে গল্পের তো শেষ হবে, শেষ হলে তো দাড়ি দিতে হবে, আপনি পুরো গল্প প্রায় 8000 শব্দ দাড়ি দেন নাই, ঠিক আছে, কিন্তু শেষে তো দাড়ি দিবেন। কয় না, আমার গল্পটা কমা দিয়েই শেষ। তো পরে দেখা গেল যে বইটা যখন বের হয় তো দাড়ি দিয়ে ছাপা হয়েছে। তো এইটার একটা তার দুঃখ বোধ ছিল, তার বন্ধুদের সাথে তিনি বলেছেন যে আসলে আমি চেয়েছিলাম যে এই যে ঢাকার মানুষের জীবন, এটা একটা পৌনঃপুনিক ব্যাপার আছে, একটা ভিসিয়াস সাইকেল, মানে এটা আমি শেষ করতে চাই না, এটা চলতে থাকবে, চলমান থাকবে, এটা লুপের মতন। হ্যাঁ, তো এই জন্য শুধুমাত্র এই একটা দাড়ি কমার মানে দাড়ি এবং কমার দুঃখে এই গল্পটা তিনি দ্বিতীয়বার তার পরের বই দোল নদীর হাওয়াতে ছাপান এবং একটা ভূমিকা দেন যে একটা বিশুদ্ধ পাঠ নিশ্চিত করার জন্য এই গল্পটা আবার ছাপা হলো। মানে একটা গল্প উনার দুইটা বইয়ে ছাপা, এরকম ঘটনা কিন্তু আমাদের মধ্যে আর নাই আসলে, ঠিক আছে। এই যে তার মৃত্যুর 17 বছর পর তিনি 2025 সালে মরণোত্তর 21 পদকে ভূষিত হলেন। জি, এবছর। হ্যাঁ, এবছর। এই যে এতগুলো বছর পর আসলে স্বীকৃতি, জি, এটা আসলে কতটুকু একজন লেখকের জীবনকে মূল্যায়িত করে, বা আমরা কি সেই মূল্যায়নটুকু তার বেঁচে থাকা অবস্থায় করতে পারতাম? উনি জীবদ্দশায় 2টা পুরস্কার পেয়েছিলেন, একটা হচ্ছে 2004-এ আলাউল সাহিত্য পুরস্কার, 2005-এ সম্ভবত কাগজ সাহিত্য পুরস্কার। তো এটার জন্য পুরস্কারের জন্য উনি যে খুব লালায়িত ছিলেন, বা উনি তো একটু অন্তর্মুখী ছিলেন, উনি সাহিত্যিক আড্ডা মানে এড়ায় চলতেন, কিন্তু সবার সাথে সম্পর্ক রাখতেন, তার কাছের যারা ছিল তাদের সাথে খুব দিল খোলা ছিল, খুব আড্ডা মারতেন। শহীদুল জহির এমন একজন মানুষ বাংলাদেশের, যে তাকে নিয়ে কথা বলতে গেলে আসলে অনেকটা সময় হয়তো লাগতো, কিন্তু আমাদের সময় খুবই সংক্ষিপ্ত, একেবারেই আমরা শেষের দিকে চলে এসেছি। সব শেষে তার লেখার কোনো অংশ বিশেষ যদি আপনি আমাদের পাঠ করে শোনাতেন। তিনি হচ্ছে উপন্যাস লিখেছেন, গল্প লিখেছেন, এক একটা গল্প এক এক রকম, এক একটা উপন্যাস এক এক রকম। তার একটা গল্প থেকে আমি একটা কবিতা পড়ছি, কবিতাটাও খুবই অন্যরকম। শুনি। 3টি বিন্দু ছিল সামনে, ডানে বায়ে এবং মাঝখানে, অথবা একটি রেখা ছিল ডান থেকে বায়ে কিংবা বাম থেকে ডানে, অথবা একটা বাক্য ছিল রেখার মতো, কারণ তখন অর্থ ছিল না, কারণ তখন বাক্য রেখা ছিল এবং রেখা বিন্দু ছিল, অথবা তখন অর্থ ছিল, রেখা তখন বাক্য ছিল এবং বাক্য জীবন ছিল, কারণ তখন স্বপ্ন ছিল, বাক্য তখন কথা ছিল, কিন্তু তখন স্বপ্ন ছিল না, আমরা জাগরণের পীড়নের ভিতর নিদ্রিত ছিলাম,
আমাদের নিদ্রার ভিতর ভালোবাসার অঙ্কুর ছিল না, কারণ তখন বাক্য রেখা ছিল মাটিতে, পানিতে এবং আকাশে। কারণ তখন অর্থ ছিল না এবং তোমার কথা অন্য কথা ছিল। বাহ, চমৎকার ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশের কথা সাহিত্যে আসলে গল্পকার এবং ঔপন্যাসিক শহীদুল জহিরকে এই আবিষ্কারের যে প্রচেষ্টা, এটা অব্যাহত থাকুক যেমনটি চলছে। নতুন প্রজন্মের ছেলেমেয়েরাও আসলে তাকে নিয়ে অনেক বেশি আগ্রহী হয়ে উঠুক, সেই প্রত্যাশাই আমরা ব্যক্ত করলাম আজকে আয়োজনের মাধ্যমে। আজকে আপনাকে আমন্ত্রণ জানিয়েছে এবং আমাদের আমন্ত্রণে যে আপনি সাড়া দিয়ে এসেছেন, এতগুলো কথা আজকে আমাদের সাথে শেয়ার করেছেন, সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন এনটিভি নিমন্ত্রণে @ntvbd.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভির নিমন্ত্রণে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভির সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর হোক আপনার প্রতিটি মুহূর্ত।